তোমরা সকলেই জানো রিসেন্টলি বাংলাদেশের সরকার পরিবর্তন হয়েছে এবং তার পরিবর্তে এমন একটি সরকার এসেছে যেটি ভারত বিরোধী একটা সরকার, যার ফলে নর্থ ইস্টের অঞ্চলটার যে সুরক্ষা আছে সেটা এক ধরনের ঝুঁকির মধ্যে চলে এসেছিল। এই মুহূর্তে বাংলাদেশে বিভিন্ন ধরনের চক্রান্ত করা হচ্ছে। তারা একটা নতুন ম্যাপ বের করেছে যেটার মধ্যে দেখাচ্ছে তারা ত্রিপুরাকে নিয়ে ফেলবে, মেঘালয়কে নিয়ে ফেলবে, পশ্চিমবঙ্গকে নিয়ে ফেলবে, আসামের কিছুটা অঞ্চল নিয়ে তারা একটা নতুন বৃহৎ বঙ্গদেশ গঠন করবে, যার নাম দিয়েছে বাংলাস্থান। তো এরকম অনেক কিছুই তোমরা শুনতে পারবে। এর মধ্যে একটা ভালো খবর আজকে এসেছে এবং তুমি বলতে পারো একটা ভালো ট্রিটি সাইন হয়েছে, একটা চুক্তি সাইন হয়েছে ত্রিপুরার দুটো বিদ্রোহী গ্রুপের সাথে ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের। ঠিক আছে, ত্রিপুরার বিদ্রোহের ব্যাপার যেটা আছে তোমরা সকলেই জানো, নর্থ ইস্টের প্রতিটা অঞ্চলেই প্রতিটা রাজ্যেই একটা বিদ্রোহীপূর্ণ আচরণ রয়েছে। সেখানকার যে ট্রাইবাল পপুলেশন রয়েছে বা ইন্ডিজিনিয়াস পপুলেশন রয়েছে তারা সব সময় ভারত সরকারের বিরুদ্ধে অনবরত একটা কিন্তু স্ট্রাগল করেই যাচ্ছে। এবং বাংলাদেশের মতো এইসব দেশগুলো যাদের নিজস্ব ক্ষমতা নেই ভারতকে সরাসরি চ্যালেঞ্জ করবে, তারা পাকিস্তান, চীন ইত্যাদির সহযোগিতায় ভারতের ভিতরে এইসব ইনসার্জেন্স গ্রুপগুলোকে সহযোগিতার মাধ্যমে ভারতকে খণ্ডিত করার চেষ্টা করে এবং সেটার একটা এন্ড হয়েছে আজকে ত্রিপুরাতে। এটা আমাদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ নিউজ এবং বলতে পারো একটা গুরুত্বপূর্ণ খবর যে ত্রিপুরা নিয়ে বাংলাদেশের যদি কোনো চক্রান্ত থেকে থাকে সেটার পূরণ হচ্ছে না। কেন হচ্ছে না বন্ধু, এই ক্লাসে আমরা সবকিছু ডিটেলসে আলোচনা করব। তোমরা সকলেই জানো ত্রিপুরা নর্থ ইস্টের হচ্ছে একটা দেশ, নর্থ ইস্টের হচ্ছে একটা রাজ্য। নর্থ ইস্টে আমরা সেভেন সিস্টার্স বলে একটা টার্মস পাই। সেই সেভেন সিস্টার যে আছে সেই সেভেন সিস্টার্স এর মধ্যে একটা রাজ্য হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা কোনটা বন্ধুগণ? ত্রিপুরা হচ্ছে বাংলাদেশের সাথে সবার শেষে যে যুক্ত, বাংলাদেশের যে চট্টগ্রাম অঞ্চলটা রয়েছে, চিটগাঁও, মাস্টারদা সূর্য সেনের যেখানে জন্ম হয়েছিল সেই বিখ্যাত চট্টগ্রামের সাথে যুক্ত হচ্ছে আমাদের ত্রিপুরা অঞ্চলটি। এটা হচ্ছে আমাদের ত্রিপুরা অঞ্চল এবং বলতে পারো ভারতের এটি একমাত্র রাজ্য যেটি তিন দিক দিয়ে কোনো একটা দেশের দ্বারা আবদ্ধ রয়েছে এবং এটা তিন দিকে কে রয়েছে? বাংলাদেশ রয়েছে, এটা তিন দিকে। ঠিক আছে, এবং ত্রিপুরা এবং বাংলাদেশের যে লাইনটা আছে এটাকে জিরো লাইন এই কারণে যেন বলা হয়। এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ এবং মাঝখানে এই যে অঞ্চলটা রয়েছে এই অঞ্চলটাকে আমরা কি বলি? এটাকে ত্রিপুরা বলি। এই কারণের জন্য বাংলাদেশের সাথে এটার যোগাযোগ সব সময় কিন্তু একটা থেকে ছিল। রিসেন্টলি কি হয়েছে আজকের ঘটনা, এবং এটা নেগোসিয়েশনটা অনেকদিন ধরেই চলছিল। আজকে যে ঘটনা হয়েছে, ভারতের যে কেন্দ্রীয় সরকার আছে যেটাকে আমরা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স বলি, MHA, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ত্রিপুরা গভর্নমেন্ট এবং ত্রিপুরার দুটো ইনসার্জেন্স গ্রুপ বলতে বিদ্রোহী দুটো দল, একটার নাম হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা, এটার নাম হচ্ছে ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা এবং আরেকটার নাম হচ্ছে অল ত্রিপুরা টাইগার ফোর্স। এই দুটো ত্রিপুরার সর্ববৃহৎ ইনসার্জেন্ট গ্রুপ ছিল। এদের সাথে ভারতের আজকে শান্তি চুক্তি হয়ে গিয়েছে এবং শান্তি চুক্তির ক্ষেত্রে 12টি পয়েন্টসের কথা বলা হয়েছে, 12টি পয়েন্টস রাখা হয়েছে এবং 12টি পয়েন্টসের উপর ভিত্তি করে ত্রিপুরা এবং ভারতবর্ষের মধ্যে একটা, ত্রিপুরা যে ইনসার্জেন্ট গ্রুপগুলো আছে তাদের সাথে ত্রিপুরা সরকার এবং ভারত সরকারের একটা শান্তি চুক্তি হয়েছে। এটা আমাদের জন্য খুবই খুশির ব্যাপার, কারণটা আমরা জানবো। বাট তার আগে আমাদের সবচেয়ে যেই বিষয়টা জানা উচিত সেটা হচ্ছে ত্রিপুরাতে ইনসার্জেন্সির ইতিহাসটা কি, ত্রিপুরাতে ইনসার্জেন্সি হলোটা কেন বা কিভাবে হলো। তোমরা সকলেই জানো আমাদের যে প্রিয় ভারতবর্ষ ছিল সেটা 1947 সালে স্বাধীন হয়েছিল। ভারত যখন স্বাধীন হলো, ভারত স্বাধীন হওয়ার সময় ভারতের দুই ধরনের রাষ্ট্র ছিল। ব্রিটিশরা যখন ভারতকে রাজত্ব করতো বা ভারতের উপর শাসন করত, তারা ভারতের দুই ধরনের রাষ্ট্র তৈরি করেছিল। একটা রাষ্ট্র ছিল বা এক ধরনের রাজ্য ছিল ব্রিটিশদের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে, আরেকটা ছিল ব্রিটিশদের পরোক্ষ নিয়ন্ত্রণে। এই প্রত্যক্ষ নিয়ন্ত্রণে যে অঞ্চলগুলো ছিল সেগুলোকে ব্রিটিশরা, বলতে পারো এগুলোকে ব্রিটিশরা নিজের আন্ডারে রাখতো। যেমন চিফ কমিশনার যে অঞ্চলগুলো আছে সেগুলো ব্রিটিশদের আন্ডারে থাকতো, অথবা আমাদের যে পশ্চিমবঙ্গ ছিল এটাও ছিল ব্রিটিশদের ডাইরেক্টলি আন্ডারে। এর পাশাপাশি কিছু কিছু অঞ্চল ছিল যেগুলো ব্রিটিশরা কোনো সময় নিজেদের আন্ডারে ডাইরেক্টলি নেয়নি, তারা ডাইরেক্টলি শাসন করতো না, সেগুলো শাসনভার সেখানকার যে দেশীয় রাজা আছে দেশীয় রাজাদেরই দিয়ে দিয়েছিল। এবং ত্রিপুরাও এই ধরনের একটা রাজ্য ছিল যার নাম ছিল হচ্ছে দেশীয় রাজ্য। ঠিক আছে, এবং প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কোন কোন অঞ্চল থাকতো? প্রেসিডেন্সি গুলো থাকতো,
প্রেসিডেন্সির মধ্যে চারটা প্রেসিডেন্সি ছিল, ঠিক আছে, তিনটা প্রেসিডেন্সি ছিল, বোম্বে প্রেসিডেন্সি, মাদ্রাস প্রেসিডেন্সি, বাংলা প্রেসিডেন্সি, এবং অন্যদিকে চিফ কমিশনার্স এর আন্ডারে কতগুলো অঞ্চল রাখা হয়েছিল, যেমন পাঞ্জাব যে ছিল সেটা চিফ কমিশনার আন্ডারে রাখা হতো। এই ধরনের দুটো প্রদেশ ছিল। তো ব্রিটিশরা যখন চলে যায়, এই প্রেসিডেন্সির আন্ডারে এবং চিফ কমিশনের আন্ডারে যেই সমস্ত অঞ্চল আছে সেগুলো পপুলেশনের হিসাবে সেগুলোকে ভাগ করা হয়। যেই সব অঞ্চলে হিন্দুরা মেজরিটি ছিল সেগুলো ভারতের আন্ডারে আসে, এবং যেই সব অঞ্চলে মুসলিমরা মেজরিটি ছিল সেগুলো কোথায় আসে, সেগুলো হচ্ছে পাকিস্তানের আন্ডারে চলে আসে। দুটো পাকিস্তান তৈরি করা হয়, একটা ইস্ট পাকিস্তান এবং আরেকটা হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। ইস্ট পাকিস্তান বলতে বর্তমানে যে বাংলাদেশ আছে সেটাই ছিল হচ্ছে আগেকার হচ্ছে ইস্ট পাকিস্তান। অন্যদিকে যে দেশীয় রাজ্যগুলো ছিল এদেরকে অপশন দেওয়া হয়, এরা চাইলে ভারতের সাথে যুক্ত হতে পারে, এরা চাইলে পাকিস্তানের সাথে যুক্ত হতে পারে, অথবা এরা যদি চায় তাহলে এরা ইন্ডিপেন্ডেন্ট থাকতে পারে অথবা স্বাধীন থাকতে পারে। 1947 সালে ভারত স্বাধীন হলো, এবং ত্রিপুরা যে রাজ্যটা রয়েছে, এই ত্রিপুরার যে দেশীয় রাজ্য ছিল, এদের রাজা যে ছিল, 1948 সালে এরা ভারতের সাথে যুক্ত হয়ে যায়, ঠিক আছে। এবং অন্যদিকে 1947 সালে এই যে সম্পূর্ণ অঞ্চলটা আছে এখানে হচ্ছে পূর্ব পাকিস্তান তৈরি হয়। এবং ত্রিপুরা রাজ্যটা তুমি দেখতে পাচ্ছ, এই প্রত্যেকটা যে বর্ডার আছে, টোটাল ভারতের সাথে যে বাংলাদেশ বর্ডারটা আছে, এই প্রত্যেকটা বর্ডার দিয়ে এখন অনুপ্রবেশ শুরু হয়ে যায়। আমরা সকলেই জানি অনুপ্রবেশ হচ্ছে একটা মারাত্মক একটা বিষয়। এবং বাংলাদেশ যেটাকে বর্তমানে বলি সেটা হচ্ছে তখন পূর্ব পাকিস্তান ছিল। এটাই যখন মুসলিমদের একটা শাসন শুরু হয়, সেই জায়গার যে হিন্দু পপুলেশন যারা ছিল তারা পশ্চিমবঙ্গে ঢোকা শুরু করে, আসামে ঢোকা শুরু করে, মেঘালয়ে ঢোকা শুরু করে, এবং ত্রিপুরাতে ঢোকা শুরু করে, ঠিক আছে। ত্রিপুরাতে ঢোকা তখন থেকেই শুরু হয়েছে। ত্রিপুরাকে সর্বপ্রথম গ্রুপ সি স্টেটের মধ্যে রাখা হয়েছিল। তোমরা সকলেই জানো, তোমরা যারা পড়েছো, যে 1948 সালে একটা হচ্ছে লিস্ট করা হয়েছিল রাজ্যদের, তার মধ্যে ত্রিপুরা ছিল গ্রুপ সি লিস্টের মধ্যে ছিল। 1956 সালে ত্রিপুরাকে ইউনিয়ন টেরিটরি করা হয়। 1956 সালে ত্রিপুরা হচ্ছে ইউনিয়ন টেরিটরি হয়ে যায়, এবং 1972 সালে ত্রিপুরাকে একটা স্টেটহুড দেওয়া হয় বা স্টেটের অধিকার দিয়ে দেওয়া হয়। কিন্তু এই সময়টা পর্যন্ত 1951 সাল থেকেই ত্রিপুরাতে বিশাল পরিমাণে এই তিন ধার থেকে বাঙালি হিন্দুরা মাইগ্রেট করা শুরু করে, বা বলতে পারো হচ্ছে ইস্ট পাকিস্তান থেকে লোকরা মাইগ্রেট করা শুরু করে, ঠিক আছে। এবং এটা কন্টিনিউয়াসলি 1971 পর্যন্ত চলতে থাকে, এবং তারপরেও এটা কন্টিনিউয়াসলি চলতে থাকে। এই অতিরিক্ত মাইগ্রেশনের ফলে ত্রিপুরাতে একটা সিচুয়েশনের তৈরি হয়। ত্রিপুরাতে আদি বাসিন্দা যারা ছিল, ইন্ডিজিনিয়াস পিপল যারা ছিল, তাদেরকে নাম হচ্ছে ত্রিপুরী জাতি বলা হয় তাদেরকে। ত্রিপুরী যারা ছিল তারা ছিল ত্রিপুরার আদি বাসিন্দা। বাঙালিরা যখন ঢোকা শুরু করে, এই ত্রিপুরীরা তখন একটা মাইনরিটিতে পরিণত হয়, তারা মেজরিটি থেকে সংখ্যা লঘুতে পরিণত হয়, এবং তারা বাধ্য হয় ত্রিপুরার যে পার্বত্য অঞ্চলগুলো আছে, ত্রিপুরার পার্বত্য অঞ্চল বলতে ত্রিপুরাতে যে এই দিকের যে অঞ্চলগুলো আছে এগুলো ত্রিপুরার পার্বত্য অঞ্চল, এই ত্রিপুরার পার্বত্য অঞ্চলের দিকে তারা মুভ করতে শুরু করে, বা তারা সেই অঞ্চলটাতে যেতে বাধ্য হয়। এবং একইভাবে এই মাইনরিটি বেঙ্গলি যারা ছিল, এই বাঙালি যারা ছিল, যারা হচ্ছে মাইগ্রেশনের মাধ্যমে ত্রিপুরাতে প্রতিদিন যাতায়াত করছিল, ত্রিপুরাতে প্রতিদিন প্রভাব করছিল, তাদের সংখ্যাটা এতটা পরিমাণে বৃদ্ধি পেয়ে যায়, ত্রিপুরা মাইনরিটি হয়ে যায়। এবং একইভাবে ত্রিপুরা যে ল্যান্ড ছিল, রিসোর্স ছিল, এটার উপরে বেঙ্গলি কমিউনিটি বা বাঙালি কমিউনিটি আছে, তাদের অধিকার প্রতিষ্ঠিত হয়। ত্রিপুরা সরকারের উপরে, ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের উপরে, সবকিছুর উপরে বাঙালিদের একটা আধিপত্য বিস্তার হয়ে যায়, এবং অ্যাবঅরিজিনাল বা ইন্ডিজিনিয়াস ত্রিপুরী পপুলেশন নিজের রাজ্যে মাইনরিটিতে পরিণত হয়ে যায়, এবং তারা অনুভব করতে থাকে বা তাদের মধ্যে একটা ফিলিং চলে আসে যে তারা বিট্রে হয়েছে ভারতের সরকারের দ্বারা, ঠিক আছে। কারণ ভারতের সরকার মাইগ্রেশন আটকানোর জন্য কোনো কিছু করেনি। ফলে ত্রিপুরাতে এক ধরনের জাতীয়তাবাদী চেতনা জন্ম হয়, সেটাকে আমরা বলি হচ্ছে ত্রিপুরী ন্যাশনালিজম। ত্রিপুরাতে একটা ন্যাশনালিজম বা রিজিনাল একটা হচ্ছে জাতীয়তাবাদ জন্ম হয়। এই জাতীয়তাবাদের ফলে আমরা লক্ষ্য করতে পারি বিভিন্ন ধরনের গ্রুপের জন্ম হয়। তার মধ্যে সবার প্রথমে স্টুডেন্ট ভলেন্টিয়ার, ত্রিপুরা ভলেন্টিয়ার অর্গানাইজেশন বলে একটা দল ছিল। এক্স্যাক্টলি যদি আমি নামটা ভুল না করি, সম্ভবত হচ্ছে এটার নাম হচ্ছে, এক্স্যাক্টলি আমি নামটা স্পেসিফিক ভাবে বলে দিচ্ছি, সে নাম কি ছিল, ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার বলে একটা দল ছিল, যেটা 1988 পর্যন্ত কাজ করে,
ত্রিপুরা ন্যাশনাল ভলেন্টিয়ার বলে একটা দল ছিল, 1988 পর্যন্ত এরা কাজ করে। তার পরবর্তীকালে আরো অনেক ছোট ছোট গ্রুপের জন্ম নেয়, যারা কি করা শুরু করলো, যারা দাবি রাখা শুরু করলো, কিছু কিছু গ্রুপ দাবি রাখা শুরু করলো তারা ত্রিপুরা থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে, মানে তারা ভারত থেকে ত্রিপুরাকে সম্পূর্ণ সেপারেট করে দিয়ে নতুন একটা ত্রিপুরা নামে দেশ গঠন করবে। কিছু কিছু এটা দাবি করলো আমরা ভারতের সাথেই থাকবো, কিন্তু ত্রিপুরা যে ভারতের সাথে যুক্ত হয়েছে এটার একটা আনুষ্ঠানিকভাবে আবার এটার একটা গাইডলাইন তৈরি করতে হবে, এবং যতগুলো বাঙালি 1956 সালের পরে ত্রিপুরাতে ঢুকেছে বাংলাদেশ থেকে তাদেরকে ত্রিপুরা থেকে বার করে দিতে হবে। এটা নিয়ে ত্রিপুরাতে একটা আন্দোলন শুরু হলো, জমির উপর ভিত্তি করে, আইডেন্টিটির উপর ভিত্তি করে ত্রিপুরি পপুলেশন ভার্সেস বেঙ্গলি পপুলেশনের মধ্যে একটা ইনসার্জেন্সি মুভমেন্ট চালু হলো, ঠিক আছে। এবং এই ইনসার্জেন্সি মুভমেন্টটা ভায়োলেন্টও ধীরে ধীরে হতে থাকে। এমন একটা সময় আসে এই ত্রিপুরি ইনসার্জেন্ট যারা ছিল ত্রিপুরার, তারা বাঙালিদের হত্যা করা শুরু করে। দে স্টার্টেড টু কিল দ্য বেঙ্গলি পপুলেশন দেয়ার। এবং তার প্রতিবাদ স্বরূপ সেই সময় সিপিএম সরকার ছিল, সিপিএম দল ছিল, সিপিএম এর সাপোর্টে সেই সময় বাঙালিদের প্রোটেকশনের জন্য একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছিল। এরকম একটা সিচুয়েশনে চলে এসেছিল, এমনকি ত্রিপুরি যারা ইনসার্জেন্ট গ্রুপ ছিল তারা সেখানে সোজা সাপটা চ্যালেঞ্জ করছিল ত্রিপুরাতে ইভেন দুর্গাপূজা করা যাবে না, দে উইল ক্রিয়েট ভায়োলেন্স। এই ধরনের সিচুয়েশন তৈরি হয়েছিল। তারপরে গভর্নমেন্ট ধীরে ধীরে একটা বহুপাক্ষিক একটা পদক্ষেপ নিয়েছিল, ত্রিপুরা যারা ইনসার্জেন্স আছে তাদের বিরুদ্ধে কাউন্টার ইনসার্জেন্স অপারেশন চালাচ্ছিল, একইভাবে ত্রিপুরার ডেভেলপমেন্টের উপরে জোর দিচ্ছিল। তো বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই বিষয়গুলো শুরু হয়েছিল। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে, ত্রিপুরাতে এই যে আর্মি যারা ছিল, এই ত্রিপুরা যে ইনসার্জেন্ট গ্রুপ যারা ছিল তারা ফান্ড কোত্থেকে পেল, হোয়ার ডিড দে গেট দ্য ফান্ডস, তারা ওয়েপন্স কোত্থেকে পেল? এই জায়গাটাই আমাদের রোল আসে বিদেশি একটা দেশের। তোমরা শকড হয়ে যাবে বা সারপ্রাইজ হয়ে যাবে এটা শুনে, ত্রিপুরাতে যে এইসব অর্গানাইজেশনগুলো আমি নাম বলছি, ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট, অল ত্রিপুরা টাইগার ফোর্স, এদের হেডকোয়ার্টার যদি তুমি দেখো, এদের হেডকোয়ার্টার কোথায় আছে? এদের হেডকোয়ার্টার রয়েছে বাংলাদেশে। এবং আমরা সকলেই জানি 1971 সালে বাংলাদেশকে ভারত স্বাধীন করে। বাংলাদেশ যদি স্বাধীন হয় সেটা ভারতের দান ছিল, আমরা বাংলাদেশকে স্বাধীনতার দানে দিয়েছিলাম। যদিও বাংলাদেশি লোকেরা গদ্দার, বাংলাদেশিরা ভারত বিরোধী, তাদের মতো গদ্দার লোক পৃথিবীতে নাই, তারা এটাকে একসেপ্ট করবে না। তারা কোনোদিনও তারা একসেপ্ট করবে না যে ভারতের দয়াতে তারা স্বাধীন হয়েছিল। সেটা বাদ দাও, আমিও জানি তুমিও জানো বাংলাদেশ ভারতের দয়াতে স্বাধীন হয়েছিল। কিন্তু 1975 সালে যখন বঙ্গবন্ধুর অ্যাসাসিনেশন হয়, বা বাংলাদেশের যে প্রতিষ্ঠাতা ছিল শেখ মুজিবুর রহমান, তার যখন অ্যাসাসিনেশন হয়েছিল, রাজনৈতিক হত্যা যখন হয়ে গেল, তখন বাংলাদেশে এমন একটা সরকার এসেছিল যেই সরকারটা ভারতের ফেভারেবল ছিল না, ভারত বিরোধী কাজে লিপ্ত ছিল, এবং সেই সরকারটা পাকিস্তানের কোলে গিয়ে নাচানাচি করছিল। এবং সেই সরকার, বাংলাদেশ তখনকার সরকার এবং পাকিস্তানের যে সংগঠন ছিল আইএসআই গুপ্তচর সংস্থা, তারা মিলে উত্তর পূর্ব ভারতের মধ্যে বিদ্রোহটাকে সম্পূর্ণরূপে ফান্ড করছিল এবং প্রমোট করা শুরু করে বাংলাদেশ, চায়না এবং পাকিস্তান তিনজন মিলে। ওকে, এবং এদেরকে সম্পূর্ণরূপে ফান্ডিং দিচ্ছিল কে? বাংলাদেশের মাধ্যমে পাকিস্তান এবং চায়না ফান্ডিং করা শুরু করে। ফলে কি হয়, এরা আরো মজবুত হয়ে ওঠে। তারপর গভর্নমেন্ট বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই জিনিসগুলো কমিয়ে দিয়েছিল। তো আলটিমেটলি এই যে স্ট্রাগলটা শুরু হয়, যেটা কয়েক দশক ধরে চলছে, ইট হ্যাজ বিন কন্টিনিউইং ফর সাম ডিকেডস, অনেক দশক ধরে এই বিষয়টা চলছে, সেটার আজকে একটা চরম পরিণতি আসলো। তুমি বলতে পারো ত্রিপুরার শান্তি রক্ষার ক্ষেত্রে এই যে আজকে যে চুক্তিটা হলো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং মুভমেন্ট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। কেন মুভমেন্টটা ইম্পর্টেন্ট? তোমরা সবাই জানো, বর্তমান পাকিস্তানের মতো যদি ভারতেরও যদি কোনো পাকিস্তানের মতোই যদি ভারতের আরেকটা দেশ শত্রু থাকে, সেটার নাম হচ্ছে বাংলাদেশ। শেখ হাসিনা সরকার যতদিন ছিল, বাংলাদেশি সরকার ভারতীয় সরকারের সাথে একটা ভালো বলতে পারো সম্পর্ক তৈরি করেছিল। এবং 2009 সালে যখন শেখ হাসিনা সরকার আসে, তখন থেকেই কিন্তু উত্তর পূর্ব ভারতের যে বিদ্রোহগুলো আছে সেগুলো দুর্বল হওয়া শুরু করে। কারণটা কি? কারণটা শেখ হাসিনা সরকার ভারতকে বিশালভাবে সাহায্য করেছিল। সবার প্রথম বিষয়, শেখ হাসিনা যেটা নিশ্চিত করেছিল সেটা ছিল এই যে ইনসার্জেন্ট গ্রুপগুলো যে রয়েছে, বিদ্রোহী গ্রুপগুলো রয়েছে, এদেরকে বাংলাদেশের স্থান দিত না শেখ হাসিনা সরকার। এই বিদ্রোহী গ্রুপগুলো কি করতো? ত্রিপুরার সাথে যুক্ত যে চট্টগ্রাম হিল রয়েছে, ত্রিপুরার সাথে যুক্ত যে চট্টগ্রাম যে হিল রয়েছে, এই চট্টগ্রাম হিল এরিয়াতে কি করতো? এই বিদ্রোহীগুলো চলে আসতো, এখানে তারা ট্রেনিং নিত,
এখানে তারা হচ্ছে নিজেদের হচ্ছে এস্টাবলিশমেন্ট স্থাপন করতো এবং বাংলাদেশি সরকারের সাহায্যে এখানে তারা ট্রেনিং প্রাপ্ত হতো, ফান্ড জোগাড় করতো, বিভিন্ন কাজের সাথে লিপ্ত হতো এবং তারা এখান থেকে সোজা হচ্ছে কি করতো, বাংলাদেশ থেকে এখানে হচ্ছে তারা সম্পূর্ণ কাজ করে তারা হচ্ছে ভারতের দিকে আক্রমণ করতো। শেখ হাসিনা যখন আসলো, শেখ হাসিনা সবার প্রথমত বাংলাদেশে যে বিভিন্ন টেররিস্ট ক্যাম্পগুলো তৈরি হয়েছিল, যেগুলো ভারতের মধ্যে কেওস তৈরি করার জন্য বাংলাদেশের সরকার স্পন্সর করতো, সেগুলোকে পুরোপুরি বন্ধ করে দিল। শেখ হাসিনা ধীরে ধীরে কাউন্টার ইনসার্জেন্সি অপারেশন চালু করলো। যত উত্তর পূর্ব ভারতের যত বিদ্রোহীরা ছিল, যারা বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত ছিল, তাদেরকে শেখ হাসিনা অ্যারেস্ট করা শুরু করলো, অ্যারেস্ট করে ভারতের হাতে দিয়ে দেওয়া শুরু করলো। একইভাবে ভারত সরকারও কাউন্টার ইনসার্জেন্সি চালু করলো, ডেভেলপমেন্টাল প্রজেক্ট চালু করতো। এই যে মিলিত যে একটা প্রসেস রয়েছে, এই মিলিত প্রসেসের কারণের জন্যই নর্থ ইস্টে আমরা আজকে দেখতে পাচ্ছি এতটা শান্তি বিরাজ করছে, এতটা শান্তি বিরাজ করছে। আজকে দেখবো নর্থ ইস্টে আমরা হচ্ছে যে বিদ্রোহটা আছে অনেকটা কিন্তু দুর্বল হয়ে গেছে। এই মুহূর্তে এই চুক্তিটা গুরুত্বপূর্ণ ছিল এই কারণের জন্য, কারণ বাংলাদেশে এমন একটা সরকার তৈরি হয়েছে যেই সরকারটা হচ্ছে ভারত বিরোধী একটা সরকার, অ্যান্টি ইন্ডিয়া গভর্নমেন্ট। তারা অলরেডি এসেই ভারত বিরোধী বিভিন্ন স্টেপ কিন্তু গ্রহণ করা শুরু করেছে। এবং তোমরা সকলেই জানো বাংলাদেশের যে আপামর জনসাধারণ রয়েছে বর্তমানে, ইয়ং জেনারেশন, তারা ভারতের কতটা বিরোধী। কেন, গদ্দার তো, গদ্দারদের কাছে আর কি এক্সপেক্ট করতে পারবো? এদের মতো বেঈমান তো পৃথিবীতে নাই। আজকে বাংলাদেশ না থাকলে পাকিস্তানের জুতো চাটতে হতো এই দেশটার। যাই হোক, আমরা একবার ভিক্ষাতে স্বাধীনতা দিয়েছি, তো স্বাধীনতা দিয়েছি যেহেতু স্বাধীনতা কেড়ে নেওয়ারও অধিকার থাকতেই পারে, বা সেই ক্ষমতাও নিশ্চয়ই আছে, তাই না? বাংলাদেশ যদি ভালো মতো থাকে, যদি ভারতের সাথে একটা সুসম্পর্ক বজায় রাখে, অবভিয়াসলি ভারতের কাছ থেকে কোনো সমস্যার সমাধান হবে না, সমস্যা হবে না। যদি মনে করে বাংলাদেশের ঊর্ধ্বে চলে যাবে, সেক্ষেত্রে ভারতের আর্ম ফোর্স, আমাদের সেনাবাহিনী এতটাই শক্তিশালী যে কোনো মুহূর্তে এনিথিং মে হ্যাপেন। তো বাংলাদেশে এটা ভেবে রাখা উচিত। তো যাই হোক, তো বাংলাদেশে একটা সরকার তৈরি হয়েছে, সেই সরকারটা হচ্ছে ভারত বিরোধী একটা সরকার, যেটা হচ্ছে ভারতের বিরোধ করছে। এবং এই সরকার রিসেন্টলি স্টেপও নেওয়া শুরু করেছে যেটা ভারতের বিরোধিতা করার জন্য। এই সরকার এখন কি করতে পারতো? এই সরকার এখন চেষ্টা করবে উত্তর পূর্ব ভারতের মধ্যে আবার কেওস তৈরি করার, বিশৃঙ্খলা তৈরি করার, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তৈরি করার এবং বিদ্রোহ তৈরি করার। এবং সেই ক্ষেত্রে ত্রিপুরা ইজ আ ভেরি ইম্পর্টেন্ট একটা হচ্ছে রাজ্য বলতে পারো। তো ত্রিপুরাতে যখন গভর্নমেন্টের সাথে যখন একটা চুক্তি হয়ে গেল ইনসার্জেন্স গ্রুপের, তো ত্রিপুরাতে বাংলাদেশে যে তুরুকের তাস ছিল, বাংলাদেশ দেশিরা পাকিস্তান এবং চীনের সহযোগিতায় ত্রিপুরাতে একটা বলতে পারো ইনসার্জেন্সির মতো অ্যাটমসফিয়ার তৈরি করবে, সেটা কিন্তু সম্পূর্ণ ভেস্তে গেল। এই কারণের জন্য আজকে চুক্তি ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্রম ইন্ডিয়ার সিকিউরিটি কনসার্নস। আমরা জানি বাংলাদেশের মতো চুটকি ছোট ছোট একটা দেশের কোনো অকাত নেই আমাদের সাথে যুদ্ধ করার, কিন্তু তারা প্রক্সি ওয়ার করবে। প্রক্সি ওয়ার কি ধরনের করবে? তারা টেররিস্ট ঢুকিয়ে দেবে, তারা ভারতের মধ্যে টেররিস্ট ঢুকিয়ে দেবে, টেররিস্ট ঢুকিয়ে দিয়ে ভারতের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করবে, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। এটা হচ্ছে এদের মাস্টার মাইন্ড, এদের বাইরে এদের কোনো অকাত নেই। তো এই জিনিসটাও এখন আশা করি করতে পারবে না এই চুক্তিটার মধ্যে। আর আশা করি ধীরে ধীরে ভারতের যতগুলো ইনসার্জেন্টস আছে নর্থ ইস্টে সবার সাথে একটা চুক্তি সম্ভবত স্বাক্ষরিত হয়ে যাবে। বাংলাদেশ রিসেন্টলি একটা প্ল্যান করেছে, একটা অপারেশন লঞ্চ করেছে, তার নাম হচ্ছে অপারেশন পিনকোড। এই অপারেশন পিনকোড নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি লাইক করবে, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবে, এবং বাংলাদেশের যে দ্বিচারিতা একটা বুদ্ধি আছে ভারতকে টুকরো টুকরো করার, ভারতের মধ্যে ক্ষত চিহ্ন তৈরি করার যে একটা পরিকল্পনাতে ঘুরে বেড়ায়, এটা সবার সামনে এক্সপোজ করে দেবে। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হবে। ধন্যবাদ।